এখানে এখানে থাবা দিয়েছিল। সোনুরাম ভক্তা কাঁকড়া ধরছেন গর্ত খুঁড়ে, অতর্কিত বাঘ জঙ্গল থেকে লাফিয়ে এসে ওনার ঘাড়ে পড়ে। পাউড়ি পাইতা পাউড়ি দেখতে যাই, বাঘের পায়ের ছাপ। হ্যাঁ আচ্ছা। সাপটা পাওয়ার পর হ্যাঁ। আমি এক পাউড়ি দেখতে যাইছি, তারপর আমাকে আঘাত করে আইসা ঘুরে পড়ে। ওনাকে যখন বাঘ আক্রমণ করে, এখানে তো পুরো থাবা মেরেছে, তার সঙ্গে এই যে হিউমারাস, এই হিউমারাসে প্রক্সিমাল হিউমারাস বলা হয়, এটা ফ্র্যাকচার হয়েছে। আর ভেঙেছে মানে কোথায় কোথায় কোন সাইড ভেঙেছে? এই সাইডটা ভেঙেছে। এটা দাঁত লেগেছে। এটা দাঁত লেগেছে। ধুলিবাসানি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে আক্রান্ত হন। আচ্ছা, আর এটা কোন জঙ্গলে ঘটেছিল এটা? এটা হচ্ছে আমাদের বিজয়াড়া কলস। ফলস। মানে এই প্রথমবার আপনার সঙ্গে এরকম ঘটলো? এর আগে যে বাঘটাক দেখেছেন মানে দেখেন? হ্যাঁ, অনেকবার দেখা হয়েছে। গত পর্বতে আপনাদের বলেছিলাম এবং তুলে ধরার চেষ্টা করেছিলাম, আজ থেকে গত প্রায় 2 সপ্তাহ আগে সোনু ভক্তা নামক একজন আদিবাসী জেলে ভাই, উনি হচ্ছে এই ধুলিবাসানি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে আক্রান্ত হন। এবং তখন আমি বলেছিলাম যে উনি এখন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে অ্যাডমিশন রয়েছে। উনি যখন বাড়ি ফিরে আসবে আপনাদের সবটুকু উনার মুখ থেকে শোনাবো কি ঘটেছিল, কি ভুল ছিল বা কি কারণে উনার আজকের এই বিপত্তি, বা এখন উনি কেমন আছেন, সেই সব এই পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন উনার সঙ্গে সাক্ষাৎ করব এবং আপনাদের শোনানোর চেষ্টা করব উনার মুখ থেকে। আচ্ছা, আপনার নামটা কি আগে বলুন। সোনুরাম ভক্তা। আচ্ছা, এবার বলুন কবে মানে কি নাগাদ কি হয়েছে একটু বলুন। আমাদের বৃহস্পতিবার সকাল 8টা থেকে জঙ্গলে নামি। আচ্ছা। নামার পর কাঁকড়া ধরে এসে আর একটা খালে বেড়েছি, বেড়ার পর আইসা পাউড়ি পাইতা পাউড়ি দেখতে যাই, বাঘের পায়ের ছাপ। হ্যাঁ আচ্ছা। সাপটা পাওয়ার পর হ্যাঁ। আমি এক পাউড়ি দেখতে যাইছি, তারপর আমাকে আঘাত করে আইসা ঘুরে পড়ে। আচ্ছা। পড়ার পর আমার ভাগানা না থাইলো, তানে গাছে পালাই পিটে ছেড়ে নিয়ে আইসি। আচ্ছা। নিয়ে আইসার পর নৌকায় তুলে হসপিটালে ভর্তি করা হয়। পাথরে পাথরে সেলাই টেলাই করে ডাইবনতে অর্ডার করে গেল। আচ্ছা। ডাইবনে যায় সুস্থ হয়ে শুক্রবার দিনকে ছুটি পাইছি আমি। আচ্ছা, আর এটা কোন জঙ্গলে ঘটেছিল এটা? এটা হচ্ছে আমাদের বিজয়াড়া কলস। ফলস। মানে কি এটা কি আপনি মানে নদীতে অনেকবার তো যান নাকি? হ্যাঁ, মানে এই প্রথমবার আপনার সঙ্গে এরকম ঘটলো? এর আগে যে বাঘটাক দেখেছেন মানে দেখেন? হ্যাঁ অনেকবার দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আমরা কজন মিলে গিয়েছিলেন আপনারা? আমরা ছিল 8 জন। 8 জন। মানে একসঙ্গেই ছিলেন না? 8 জন একসঙ্গে ছিল, একসাথে। ওখানে কি মাছ ধরতে গিয়েছিলেন না ওই কাঁকড়া? কাঁকড়া মানে নিচে নামতে হয়েছিল? নিচে নামে। আচ্ছা, মানে কটা নাগাদ মানে কত সময় কটা নাগাদ ঘটেছে? এটা ঘটনা হয়েছে আমাদের 10টা 10টা নাগাদ? সকাল 10টা। আচ্ছা, তারপরে এখানে ভর্তি কখন হলেন পাথরে? পাথরে ভর্তি হয়েছি 5:30টা। 5:30টা? হ্যাঁ। যখন এই মানে ঘটনাটা ঘটে তখন আপনার জ্ঞান ছিল না অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান। অজ্ঞান হয়ে গেছে। আর আপনার কোথায় নাকি কামড়েছে আপনার বলছিল, কোথায় কোন সাইডে? হাত ভেঙে গেছে? হ্যাঁ, চাপে ধরেছিল একদম। হ্যাঁ, ওই তো এগুলো তো সব করে আছে। ও পাই এখানে এখানে থাবা দিয়েছিল। আর ভেঙেছে মানে কোথায় কোথায় কোন সাইড ভেঙেছে? এই সাইডটা ভেঙেছে। এটা দাঁত লেগেছে। এটা দাঁত লেগেছে। একটা গরম গাছ ছিল এরকম, হ্যাঁ। এই গাছে ধাক্কা দিচ্ছে, হাড়েটা ভেঙে গেছে। আচ্ছা, তাই এটা মানে হসপিটাল থেকে প্লাস্টার করে দেয়নি কিছু? না না না, এই মুখ না শুকলে হবে না, জুড়ি যাবে কোর্টে। জোরের পর অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে না, মাথা চিটাল আছে আর কি। এখানে ভাঙলে বাবা, এখানে ভাঙলে সহজে প্লাস্টারে জোড়া প্লাস্টারে জোড়া লাগবে না, শর্ট করে এই অপারেশন করতে হবে। করতে হবে। গরিব সংসারে কি করবো, এখন যখন টাকা কার্ড নেই, স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? হ্যাঁ, কার্ডে হয়ে যাবে। এবার পুরো পেশেন্টটা দিয়ে করেছে তাই তো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এমনি কি অসুবিধে, মানে আপনাদের কি সহযোগিতা লাগলে একটু বলুন। মলম ওষুধ আচ্ছা। আমার সাহায্য দিতে হবে। কোন পঞ্চায়েত প্রধান আইসেন, তাহলে চিমিরে ধরে টানে পাটে 5 লাখ, আর আমার বাগে ধরে 50,000 টাকা সরকার থেকে করে দিও না। আমি তো প্রধানকে কইছি। আচ্ছা। কোন একদিন আইসা দেখি যায়নি প্রধান পঞ্চায়েত, তাহলে কি সার্থক? যখন ভোট হবে, শোনো কোনটি ভোটটা মারবো, কোন কয়নি, চুপচাপ আছি। আমার টাকা খরচাও আমার নিজস্ব ব্যক্তি টাকাই খরচা করবি। সরকার থেকে যেটা ইনজিং করছে, তারপর তো হসপিটাল থেকে ছুটি হওয়ার পর 7,000 টাকার ওষুধ নিয়ে এসেছি।
হুম, এই আরো 8 তারিখ যাইতে হবে সে মাসে, একটা ভ্যাকসিন বাকি আছে তাই বলতে, হুম। আরো ওষুধ নিয়ে আসতে। আচ্ছা, ওটা তাহলে ঘটেছে ওই বিজিয়াড়ার ওই সাইডে ঘটেছে, হ্যাঁ তাই তো? কলস্ট্রিম। তাই এরপরে কি আপনারা আবার যাবেন নাকি মাছ কাঁকড়া ধরতে? মাছ কাঁকড়া নাই যাইলে কাইন আপনার খাইতে পাবো, কিছু, হ্যাঁ, সংসার চলবে বা কি? কাইন সংসার চালিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। ওনাকে যখন বাঘ আক্রমণ করে, এখানে তো পুরো থাবা মেরেছে, তার সঙ্গে এই যে হিউমারাস, এই হিউমারাসে প্রক্সিমাল হিউমারাস বলা হয়, এটা ফ্র্যাকচার হয়েছে। তো এখন উনি বাড়িতে থাকবেন, সুস্থ হলে পরবর্তী ওনার ভ্যাকসিনেশন চলছে, ভ্যাকসিন পাচ্ছেন, সেগুলো কমপ্লিট হলে, ইনফেকশন কন্ট্রোল হলে তারপর ওনার সার্জারির জন্য ওনাকে আবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। তো জানি না সেটা কবে, কতদিন সময় লাগবে। অনেকে বলে থাকেন যে বাঘে আঁচড় বা বাঘের কামড় খেলে সহজে শুকোয় না, অনেক ইনফেকশন হয়। তো যার কারণে হয়তো ওনাকে অবজারভেশন রেখেছেন হয়তো বাড়িতে, যার কারণে উনি বাড়িতেই আছেন। মাঝে মাঝে উনি ফলো আপে যান মেডিকেল কলেজে ডক্টরদের চিকিৎসার জন্য, ডক্টর চিকিৎসা করবেন। সব ঠিকঠাক থাকলে শারীরিক যদি, মানে কি বলবো, যদি ফিট থাকে, ফিট সার্টিফিকেট দিয়ে দেন, তাহলে ওনার অপারেশনের জন্য প্রস্তুত নেবেন ওনারা। আর এখনো ভ্যাকসিন চলছে, তো জানি না কবে সেটা সম্পূর্ণ হবে ওনার সার্জারি। আচ্ছা, আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা একটু তুলে ধরার চেষ্টা করবেন ভুলগুলো, তাহলে আমার বুঝতেও সুবিধা হবে, বা যদি আমার কোনো ভুল থাকে সেই জানার আগ্রহটা বাড়বে, বা ভুলগুলো ধরে দিলে শিখতে পারবো, সংশোধন করতে পারবো। তো প্রথমে বলি, এই যে একটা বাঘ জঙ্গল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজমল মানে বাঘের জঙ্গল, এটা হচ্ছে মাকড়ি নদী, আর এটা হচ্ছে লোকাল গ্রাম। তো এই যে লোকাল গ্রাম থেকে এই যে বাঘ জঙ্গলের দূরত্ব ঢিলছড়া দূরত্ব। তো এখানে প্রতিনিয়ত কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। তারপরে মানুষজনের চিৎকার চেঁচামেচি, গাড়ি ঘোড়ার আওয়াজ, সকাল হলে মুরগির ডাক, গরুর ডাক, ছাগলের ডাক, প্রতিনিয়ত। তারপর নদী থেকে নৌকো পাস করছে, এই যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, যার কারণে কি হয়, এই বাঘ এই সাইডে আসে না। যত সম্ভব, মানে আমরা যেটা পড়েছি বা জেনেছি, বাঘ একটু মানে নিরিবিলিতে থাকতে ভালোবাসে, একা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে ভালোবাসে। তো চিৎকার চেঁচামেচি বা এই মানে ঝঞ্ঝাটের মধ্যে থাকতে চায় না। যার কারণে এই যে রেগুলার এই যে গ্যাদারিং, চিৎকার চেঁচামেচি বিভিন্ন মেলা পার্বণের জন্য বাঘ কি করে, এইসব সাইডে থেকে চলে যায়। ভুলবশত আনফরচুনেটলি বাঘ যদি কোনো কারণে এই লোকাল সাইডে বাঘ পেরিয়ে আসে, সেই বাঘকে রেস্কিউ করার পর এই জঙ্গলে কিন্তু পুনরায় আবার ছাড়া হয় না। ওনাকে ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় বাঘকে, সেখানে গিয়ে তার শারীরিক পরীক্ষা করা হয় যে বাঘ কেন চলে এসছে। কেননা বাঘ অনেক কারণে চলে আসে, বয়স হয়ে গেলে চলে আসে, যখন শিকার করার দক্ষতা থাকে না আর পারে না, অন্য বাঘের সঙ্গে লড়াই করে পারে না জায়গা দখলের লড়াইয়ের জন্য। কেননা বাঘ তার সারাদিন যে, মানে তার টেরিটরি যে রয়েছে, একটা বড় একটা এরিয়াতে বাঘ যে বিচরণ করে সারাদিনে, সেই সারাদিনে যে জায়গা নির্ধারণ করার জন্য বাঘ আহ, বাঘের গাছে, মানে বাঘ জঙ্গলে যে গাছ রয়েছে, সুন্দর যে বড় গাছ, সেই গাছে আঁচড় কেটে দেয় এবং ইউরিন করে দেয়, ইউরিন স্প্রে করে, ইউরিনে একটা ওই ফিরোনিয়াম বলে কি একটা বেশ হরমোন থাকে, সেই স্প্রে করে দেয়, যেটা হচ্ছে গন্ধ শুকে বা আঁচড়ের দাগ কেটে, বা সেই আঁচড়ের দাগ দেখে জায়গা নির্ধারণ করতে পারে যে এটা হচ্ছে আমার এরিয়া। কিন্তু কোনো কারণে জোয়ারের উচ্চতা বেড়ে গেলে, জোয়ারের জলের উচ্চতা বেড়ে গেলে কি হয়, সেই দাগগুলো মুছে যায়, বা সেই যে ইউরিন যে স্প্রে করেছিল তার গন্ধ মুছে যায়, মানে অ্যাবজর্ব হয়ে যায়। যার কারণে বাঘ বুঝতে পারে না, যার কারণে বাঘ অন্য বাঘের এরিয়ায় ঢুকে যায়। তখন কি হয়, বাঘে বাঘে লড়াই। তখন যে বাঘ মানে কি বলবো, যখন লড়াইয়ের আর মানে পারছে না, শারীরিকভাবে সে সক্ষম নয়, তখন সেই বাঘ মানে চলে আসে। এবার সেই বাঘ যখন লোকালয়ে চলে আসে, সেই বাঘকে যখন আবার সব মানুষ তাড়া করে আতঙ্কে, সবাই জাল নিয়ে ঘিরে ধরার জন্য, সেই বাঘ আবার ভয়ে হিংস্র হয়ে যায়। এটা তো একটা কারণ। তার সঙ্গে এই শীতকালে এই সময়টা কি হয়, বাঘের যে মানে ব্রিডিং প্রক্রিয়া যেটা বলে, মানে প্রজননের যে ব্যাপার রয়েছে, তখন বাঘ কি করে, পুরুষ বাঘ থেকে একটু আড়ালে থাকতে চায়। কেননা জঙ্গলের যে পুরুষ বাঘ নিজের আধিপত্য বজায় রাখার জন্য নিজের শাবকদের খেয়ে ফেলে। যার কারণে স্ত্রী বাঘ তার শাবকদের রক্ষা করার জন্য লোকালয়ের দিকে আবার চলে আসে। আবার খাবারের ক্ষেত্রেও চলে আসে। আবার যেটা কি হয়, মানে স্ত্রী বাঘ একমাত্র যে বাঘ আহ প্রজননের পর, মানে তার বাচ্চা জন্মানোর পর পুরুষ বাঘের কোনো কর্তব্য থাকে না যে কিভাবে শিকার করবে, কিভাবে যে পারদর্শী করে তুলবে, সেটা করে না, সেটা করে হচ্ছে স্ত্রী বাঘ। তো সেই সব বিভিন্ন কারণে চলে আসে। তো সেই বাঘ যদি হঠাৎ করে এই লোকালয়ে চলে আসে, সেই বাঘকে দিয়ে আবার রেস্কিউ করার পর এই জঙ্গলে না ছেড়ে যদি আবার অন্য কোনো জঙ্গলে ছাড়া হয়, যেখানে কোনো কোনো বাঘকে সে চেনে না,
মানে হঠাৎ করে আপনাকে তুলে দিয়ে অন্য জায়গায় বসিয়ে দেওয়া হয়, কাউকে চেনেন না। একটা যেমন বিরক্তকর লাগবে, সেই রকম বাঘ যদি অন্য একটা জঙ্গল থেকে ছেড়ে দেওয়া হয়, সেই বাঘ আ দিশেহারা হয়ে পড়বে। অন্য বাঘ আছে তাকে আক্রমণ করবে, এই যে ব্যাপারগুলো, তখন সে কি হয়? সে বাঘগুলো হিংস্র হয়ে যায়। আর মূলত সেইসব জঙ্গলে কোনো জেলে ভাই যদি কাঁকড়া ধরতে যায় এবং সেইসব বাঘের কবলে যদি সেই বাঘের কবলে যদি কোনো জেলে ভাই পড়ে, তাহলে মানে 99% সেই মানুষ বা জেলে ভাই বেঁচে ফিরে আসাটা খুব ডিফিকাল্ট। এটা বাস্তব। আর আর সাগরের বড় সমুদ্রের পাড়ে যেসব বাঘের জঙ্গল রয়েছে, যেমন মানে ভয়ঙ্কর জঙ্গল যদি বলা হয় চামটা জঙ্গল বা ধুপনির জঙ্গল। মানে এখানে অধিকাংশ বাঘ নাকি কানে কালা। মানে হ্যাঁ, এটাই বাস্তব। মানে সত্যি অবাক হলেও এটাই বাস্তব। তো সেখানকার বাঘ যদি মানে তাদের মানে আক্রমণের তীব্রতা অনেকটা হিংস্র। সেখানে কোনো জেলে ভাই যদি থাকে, মাছ কাঁকড়া ধরতে যায় আর সেখানে যদি বাঘের কবলে পড়ে, বেঁচে ফিরে আসাটা মানে মানে দুষ্কর ব্যাপার। তবুও কিছু মানুষজন ফিরে আসে, যাদের সাহস থাকে, যারা কলাকৌশল জানে ফিরে আসার, এই যে ব্যাপারগুলো, তারাই একমাত্র সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারে। তেমনই এই সোনুরাম ভক্তা, উনিও সেরকমভাবে ফিরে এসেছেন। উনার আনুষঙ্গিক যারা ছিলেন তৎক্ষণাৎ ওনাকে এই আক্রমণের হাত থেকে রক্ষা করে এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তাদের আক্রমণের কাছে বাঘ পরাজিত হয়ে আবার পুনরায় জঙ্গলে ফিরে যায়। কিন্তু সোনারাম ভক্তা অনেকটাই আহত হয়, অনেকটাই ইনজিওর হয়। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। তো যারা এরকম সুন্দরবন ভ্রমণে যান, আ যারা এই বাঘ দেখার আশায় যান, তিনাদেরকে একটাই কথা বলব যে, সুন্দরবনে যাচ্ছেন ভালো কথা, সাবধানতা বজায় রেখে যান। সুন্দরবন যতটা দেখতে সুন্দর, তার থেকে বেশি ভয়ানক। সুন্দরবনের অলিগলিতে, বড়, বড় খাঁড়িতে বহু জেলে ভাইয়ের বাঁচার আর্তনাদের চিৎকার এখনো ভেসে বেড়ায়। এটাই বাস্তব। তো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্ত। কোনো যদি ভুল বলে থাকি অবশ্যই ভুলগুলো কমেন্ট বক্সের মাধ্যমে ধরিয়ে দেবেন। পরবর্তী পর্বতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।